এই ভিডিওতে আমি নিফটি উইকলি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে একটু ডিসকাস করব। তো গত সপ্তাহে যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি দুটো সাপোর্টকে একটু গুরুত্ব দিয়েছিলাম। সেই সাপোর্ট দুটো কত? সাপোর্ট হচ্ছে 23,350 এবং 23,216। তো ফার্স্ট যে সাপোর্ট ছিল সেটা 23,350, সেখানে আমরা একটা বাউন্স দেখতে পেয়েছিলাম। তারপর আমরা 23,350 থেকে 23,216-র মধ্যে আরেকটা বাউন্স দেখতে পেয়েছি এবং তারপর একটা ভালো একটা র্যালিও দেখতে পেয়েছি। এইবার কথাটা হচ্ছে, তবে কি নিফটি তার বটম ক্রিয়েশন কমপ্লিট করলো? এটার উত্তর খুঁজতে গেলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা জানতে হবে। দেখুন, ওভারঅল একটা যে নিউজ থাকে সেই নিউজের উপর বেস করে কিন্তু মোটামুটি মার্কেট রিয়্যাক্ট করে। টেম্পোরারি একটা রিয়াকশান আমরা মার্কেটে দেখতে পাই, সেটা পার্মানেন্ট হবে কিনা সেটা ডিপেন্ড করে বাকি যে নিউজগুলো আসতে চলেছে তার উপরে। কিন্তু আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে বেশি গুরুত্ব দেব, ইন ফিউচার কি হতে পারে সেটা তো আমরা কেউ জানি না। তো এই মুহূর্তে আমাদের কাছে যে টেকনিক্যাল কম্পোনেন্টগুলো আছে তার বেস হিসাবে, তাকে বেস করে আমরা একটু এগোনোর চেষ্টা করব। তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে উইকলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পেয়েছিলাম। প্রথম প্রথম যে ড্রপ ক্যান্ডেলটা দেখতে পেয়েছিলাম, সেই ড্রপ ক্যান্ডেলটা প্রায় 4.5% মতো ড্রপ করেছিল। নেক্সট যে ক্যান্ডেলটা দেখতে পেয়েছিলাম, এখানে কিন্তু আমরা কি দেখতে পেলাম, এই ক্যান্ডেলে আমরা 2.71% ড্রপ দেখতে পেয়েছিলাম। এই ক্যান্ডেলে আমরা কি দেখতে পেয়েছিলাম, এই ক্যান্ডেলে কিন্তু আমরা 2.55% একটা ড্রপ দেখতে পেয়েছিলাম। অর্থাৎ সেলিংয়ের যে প্রেশারটা, সেই প্রেশারটা কিন্তু অনেকটা কমে গেছিলো এই জায়গাতে। এইবার আমরা যখন কারেন্ট মার্কেট প্রাইসকে নিয়ে আমরা একটু চেষ্টা করছিলাম যে নিয়ারেস্ট সাপোর্ট কোথায় আছে, তখন আমরা দেখতে পেয়েছিলাম নিফটি এই জায়গা থেকে একটা বাউন্স করে একটা সুইং লো ক্রিয়েশন করার পর বড়সড় একটা আপসাইড মুভ করেছিল। এবং তার আগে যদি দেখি তাহলে এই জায়গা থেকে কিন্তু নিফটি একটা বড়সড় বাউন্স করেছিল। যাই হোক, তাহলে এই দুটোকে আমরা পরপর সাপোর্ট হিসাবে দেখতে পারি, নিয়ারেস্ট সাপোর্ট। তো এটাও আমরা ডিসকাস করেছিলাম যে এই যে দুটো সাপোর্ট, এই সাপোর্ট দুটোকে যদি নিফটি ব্রেক করে তাহলে অনেকটা বড় ফল হতে পারে। কিন্তু এটাকে আমরা কেন রেসপেক্ট করছি? কারণ এরপরে কিন্তু আর সেরকম কোনো সাপোর্ট নেই। সুতরাং এই সাপোর্ট দুটোকে আমরা ধরে এগোবো। এইবার কথাটা হচ্ছে, এটা কতদিন এটা টিকে থাকতে পারে? যতক্ষণ না এটা ব্রিজ করবে বা ব্রেক করবে ততক্ষণ অবধি টিকে থাকবে নর্মাল। আমাদের তাহলে একটা স্টপ লস নিয়ে এগোতে হবে। কত? স্টপ লসটা হচ্ছে ম্যাক্সিমাম স্টপ লস 23,200। এখানে সব কিছুই সম্ভব। স্টক মার্কেটে কোনো কিছু পার্মানেন্ট নয়, কোনো কিছুই প্রেডিক্টেবল নয়। মোটামুটি একটা অ্যাজাম্পশন নিয়ে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হয়, সেটা সকলেই জানেন। সুতরাং আমরা সেই হিসাবেই একটা স্টপ লস নিয়ে এগোবো। সেই স্টপ লসটা কত? 23,200। এর নিচে নিফটি চলে গেলে আমরা আমাদের স্টকের যে পজিশন, সেইগুলো সুইং ট্রেডের ক্ষেত্রে বিশেষ করে আমরা কিন্তু পজিশনগুলো থেকে, লং পজিশন থেকে আমরা কিন্তু এক্সিট করব। এটাই আমাদের প্ল্যানিং। এবার আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন যে নিফটি তো তার নিচেও অনেক জায়গাতে বাউন্স করতে পারে। আর আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আমরা যেহেতু প্রফেশনালি ট্রেড করব তাহলে আমাদের একটা নির্দিষ্ট স্টপ লস থাকা দরকার। তারপর নিফটি কী করলো সেটা আমাদের দেখার দরকার নেই। যতক্ষণ না নিফটি বটম ক্রিয়েশন করছে ততক্ষণ আমরা ওয়েট করব। সুইং ট্রেডের ক্ষেত্রে সবসময় যে সুইং ট্রেড পাবো বা সুইং ট্রেড করতেই হবে এমনটা নয়। সুইং ট্রেডের জন্য খুব বেশি ট্রেড করার দরকার পড়ে না, সপ্তাহে 2 বা 3টে ট্রেড যথেষ্ট। যাই হোক, এটা একটা আমাদের ওভারভিউ ছিল। সেই ওভারভিউ রেসপেক্টে আমরা এগোনো শুরু করব। কিন্তু এইবার প্রশ্নটা হচ্ছে, সত্যি কি নিফটি একটা বটম ক্রিয়েট করলো? এবার তার প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটু আগে যেটা বললাম যে নিফটি প্রতি সপ্তাহে একটা ড্রপ করার পর 2 সপ্তাহ একটা কনসলিডেট করলো, তারপর ড্রপ করলো, আবার 2 সপ্তাহ কনসলিডেট করলো এবং আবার ড্রপ করলো। কিন্তু এইবার যে বাউন্সটা এলো, সেই বাউন্সটা কি সত্যিই একটা বটম ক্রিয়েশন হলো? এবার তার প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাকে একটু ডেইলি টাইম ফ্রেম দেখতে হবে। ডেইলি টাইম ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি? ডেইলি টাইম ফ্রেমে দেখুন, এই পজিশন থেকে নিফটি কিন্তু এই পজিশনে একটা নিফটি বাউন্স করার চেষ্টা করেছিল, এই পজিশন থেকে সেল অফ হয়ে নিচে নামলো এবং এইখান থেকে কিন্তু আবার বাউন্স করতে শুরু করলো। তাহলে আমার যে নিয়ারেস্ট সব থেকে কাছের যে রেজিস্ট্যান্স, সেটাকে কিন্তু ব্রেক করে দিল, ব্রেক করে এবং উপরে সাস্টেন করে গেল। সুতরাং এই যে রেজিস্ট্যান্স, এটাকে কিন্তু আর আমরা ধরতে পারবো না, এই রেজিস্ট্যান্সটা এখন ইনভ্যালিড হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে 1 আওয়ার টাইম ফ্রেমে কী অবস্থাতে আছে। 1 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স, সেটাকে ব্রেক করে উপরেই সাস্টেন করে গেছে। অর্থাৎ আমাদের যেটা দরকার ছিল নিয়ারেস্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করে উপরে সাস্টেইন করা, সেটা কিন্তু হয়ে গেছে। এইবার কি হতে পারে? এইবার কিন্তু আমাদের একটা টার্গেট ঠিক করতে হবে। টার্গেটটা কত হতে পারে?
তার জন্য আমাকে দেখুন কারেন্ট মার্কেট প্রাইসটা কত আছে, 23,800 সামথিং এরকম কিছু আছে, ঠিক আছে, 23,860 এরকম এরকম জায়গায় নিফটি আছে। সুতরাং আমাকে এখন নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স সেটাকে বের করতে হবে। তাহলে আমরা বাঁদিকে এবং উপরের দিকে তাকানোর চেষ্টা করব, যেখান থেকে ফার্স্ট সেল অফ হলো নিফটি সেই জায়গাটা আমরা মার্ক করব। তো নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স সেটা কোথায় দেখতে পাচ্ছি, 24,240 বা 44 আমি একটা দেখতে পাচ্ছি যে একটা রেজিস্ট্যান্স আছে। সুতরাং এই মুহূর্তে আমাদের তাহলে এই উপরের স্পেসটা কিন্তু পুরোপুরি ফাঁকা, তো এখানে না আছে কোনো রেজিস্ট্যান্স, না আছে সাপ্লাই জোন। সুতরাং এই জায়গাটাকে কিন্তু আমরা টার্গেট হিসাবে নিতে পারি। কত টার্গেট, 24,244। তো এই পজিশানে আসার পর নিফটির মধ্যে কি হতে পারে, নিফটি কনসলিডেট করতে পারে, হয়তো একটু প্রফিট বুকিং হতে পারে। কারা প্রফিট বুকিং করবে, যারা এই পজিশানে বাইং করেছিল তারা কিন্তু এই পজিশানে একটু সেল করার সম্ভাবনা দেখা যাবে তাদের মধ্যে। সুতরাং এই পজিশানে তারা কিন্তু একটু সেল করতে শুরু করবে। যদি এই পজিশানটাকে সাস্টেইন করে এবং এই পজিশানটাকে ব্রেক করে, তখন কিন্তু টার্গেটটা আরও বৃদ্ধি পাবে। সুতরাং আমরা যেহেতু সুইং ট্রেড করি এবং সুইং ট্রেডের উপরে ভরসা করি, তাই আমাদের কিন্তু ছোটো ছোটো টার্গেট নিয়ে এগোতে হবে। আমরা বড় সড়ো কখনো টার্গেট নিয়ে এগোবো না, আমরা প্রতিটা লেভেল মেনে কিন্তু আমরা ট্রেডটাকে এক্সিকিউট করব। এইবার ডেইলি টাইম ফ্রেমে আমি একটু আসার চেষ্টা করছি। দেখুন এই পজিশান থেকে কিন্তু সেল অফ হয়েছিল, তাহলে নিফটি এখন কি করতে পারে, নিফটি কিন্তু ফার্স্ট যে টার্গেট সেই টার্গেটটাকে অ্যাচিভ করবে, 244, 24,244 এই টার্গেটটাকে অ্যাচিভ করবে। যদি এটাকে অ্যাচিভ করে এবং দুদিন মতো এর উপরে সাস্টেইন করে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী যে টার্গেট, নেক্সট যেটা সেল অফ হয়েছিল যে পয়েন্ট, সেই পয়েন্টটা কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্টকে আমরা কিন্তু টার্গেট করতে পারি পরবর্তী টার্গেট। এটার উপরে যদি সাস্টেইন করে তাহলে কিন্তু আমরা এটা টার্গেট, নেক্সট টার্গেট কিন্তু এটা করতে হবে, 24,980 এই টার্গেটটা কিন্তু আমরা করতে পারি। এবার কথাটা হচ্ছে, এই টার্গেটটা কি একদিন বা দুদিনে সম্ভব? এক দুদিনে সম্ভব নয়। এটা একটু র্যালি দেবে, কনসলিডেট করবে, আবার র্যালি দেবে, এইভাবেই কিন্তু মাঝে একবার সেল অফ হবে, তারপরে কিন্তু এই টার্গেটে আসবে, একবারে কিন্তু কখনোই আসবে না। তবে সবসময় মাথায় রাখবেন এই যে পয়েন্টটা 23,350, 23,200, এই দুটো সাপোর্ট লেভেলকে কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে ট্রেড প্ল্যান করতে হবে। তো আমার কাছে তো এই মুহূর্তে তাহলে টার্গেট কতটা হতে পারে, প্রাইমারি টার্গেট বা ফার্স্ট টার্গেট হচ্ছে 24,240, আর নেক্সট টার্গেট হচ্ছে 24,980। এই দুটো টার্গেট আশা করি খুব তাড়াতাড়ি অ্যাচিভ করবে, আশা করছি। হতে পারে এটা, কিন্তু যে 100% হবে এমনটা নয়। এইবার আমি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে আরেকটু অ্যানালাইসিস করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24,240-এ একটা রেজিস্ট্যান্স আছে। এবার রেজিস্ট্যান্স থাকা মানেই যে সেটাকে ব্রেক করবে বা ব্রেক করবে না সেটা নয়, এখানে একটা লজিক আছে। কেন আমি প্রথম যে টার্গেট 24,240 এই টার্গেটটাকে কেন আমি প্রথম টার্গেট বলছি, দেখুন ডেইলি টাইম ফ্রেমে আমি কি দেখতে পাচ্ছি, একটা ড্রপ ক্যান্ডেল, দুটো পরপর বেস ক্যান্ডেল, আবার ড্রপ ক্যান্ডেল এবং ড্রপ ক্যান্ডেল, ঠিক আছে। তো এটা বেস ক্যান্ডেল বা সাপ্লাই এরিয়া। তো এই সাপ্লাই এরিয়া অবধি কিন্তু নিফটির প্রথম টার্গেট কিন্তু আসবে, এটা ধরে নেওয়া যেতে পারে যে নিফটি প্রথম টার্গেট 24,240-এ কিন্তু আসবে। এর মধ্যে আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এই গ্যাপটাও কিন্তু আছে। সুতরাং এই সাপ্লাই জোনটা একটু স্ট্রং বলে মনে হচ্ছে আমার কাছে। যদি এটার উপরে সাস্টেইন করে তাহলে কিন্তু আমরা বড় সড়ো একটা টার্গেটকে অ্যাচিভ করতে পারি। সুতরাং এই অবধি আমার যে ফাইনাল যে বক্তব্য সেটা হচ্ছে, নিফটি এই মুহূর্তে একটা রিভার্সাল মুডে আছে এবং তার স্টপ লস বা সাপোর্ট কোথায় আছে, 23,350 এবং 23,216, এই দুটো স্ট্রং সাপোর্টকে ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে। ফার্স্ট টার্গেট করতে হবে 24,240, এই টার্গেটটা অ্যাচিভ করে গেলে নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে 24,980, এই টার্গেটটা আমরা কিন্তু দেখতে পারি। সুতরাং আমরা এই হিসাবেই কিন্তু প্ল্যানিং করতে পারি। যেহেতু ওভারঅল মার্কেট যথেষ্ট ডাউন হয়ে গেছে, বিশেষ করে নিফটি মিড ক্যাপ স্মল ক্যাপ 30-40% করে যথেষ্ট নিচে নেমেছে। এবার তার মধ্যে আমরা একটা বাউন্স দেখতে পারি আশা করি। এইভাবেই কিন্তু আপনারা বেস্ট স্টকগুলোকে সিলেকশন করে এই প্রসেসটাকে ফলো করতে পারেন। এই প্রসেস হিসাবেই কিন্তু আমরা এগোতে পারি ইন ফিউচার। আমরা ট্রেডিং প্ল্যান করতে পারি। অবশ্যই কিন্তু স্টপ লসকে মাথায় রাখতে হবে। যদি সুইং ট্রেড করেন অবশ্যই স্টপ লসকে মাথায় রেখে এগোবেন। স্টপ লস, উইদাউট স্টপ লস এই মার্কেটে কখনোই কাজ করা ঠিক নয়। আমি এই কথাটি বারবার আপনাদের সকলকে বলি যে স্টপ লস মাস্ট, কারণ ক্যাপিটাল একবার চলে গেলে ক্যাপিটাল কোনোভাবেই ফিরে আসবে না। তো স্টপ লস অবশ্যই লাগাতে ভুলবেন না। স্টপ লস নিয়ে চলুন। স্টপ লস কখনোই আপনার
শত্রু নয়। স্টপ লস সবসময় আপনার বন্ধু, আপনার ক্যাপিটালকে সেভ করবে। আপনার ক্যাপিটালই সব কিছু। আপনি থাকবেন কি থাকবেন না সেটা ডিপেন্ড করবে আপনার ক্যাপিটালের উপরে। সুতরাং আপনার ডিসিশন আপনার ক্যাপিটালকে কতটা এফেক্ট করবে সেটা অবশ্যই চিন্তা ভাবনা করবেন। কোনো ট্রেড নেওয়ার আগে অবশ্যই আপনার আহ, যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সাথে একটু ডিসকাস করে নেবেন যে এই মুহূর্তে ট্রেড করা ঠিক হবে কি না, সুইং ট্রেড বিশেষ করে। লং টার্ম ট্রেডের ক্ষেত্রে বিষয়টা অন্য। আমি যেহেতু সুইং ট্রেডের উপরে বেশি জোর দিই, তাই সুইং ট্রেডের রেসপেক্টে কিন্তু আমি কথাটা বলছি। সুতরাং আপনারা সুইং ট্রেডেও অবশ্যই স্টপ লস মেনটেন করে চলবেন। এটাই শেষ কথা। আশা করি আগামী দিনগুলো আপনাদের ভালো কাটবে, কারণ নিফটির মধ্যে একটা বাউন্স দেখা গেছে এবং ওভারঅল যে নিউজ দেখা যাচ্ছে তাতে কিন্তু নিফটিতে আরও একটা র্যালি আমরা দেখতে পারি খুব তাড়াতাড়ি, হয়তো নেক্সট উইকে সোমবার থেকে সেই র্যালিটা আমরা দেখতে পাবো। সুতরাং সেই হিসাবে আপনারা ট্রেড প্ল্যান করুন, কিন্তু বারবার একটা কথাই যে স্টপ লস মেনটেন করে চলুন, অবশ্যই অ্যাডভাইজার এর পরামর্শ মতো চলুন।